দিন সাতেক হয়ে গেল জনাব মাকসুদুল হক, ব্যান্ড শিল্পী মাকসুদুল হক। এখনকার জেনজিরা হয়তো তাকে চেনেন না, কিন্তু আমরা যারা বেড়ে উঠেছি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের বিকাশের সাথে, সেই সময়টায় মাকসুদুল হক আমাদের কাছে এক অসাধারণ অনুরাগের নাম ছিল। ফিডব্যাক ব্যান্ডের গায়ক, অসাধারণ সব গান গাইতেন এবং একটা ভিন্ন গায়কির কারণে মানুষটা আমাদের অনেকের খুবই অনুরাগের মধ্যে ছিলেন। আরো অনেকের সাথে কিন্তু তিনিও খুব বিশেষ একটা জায়গা দখল করেছিলেন। কিন্তু যেটা হয়, তীব্র অনুরাগের উল্টো পিঠেই ঘৃণা ক্ষোভও থাকে। অনুরাগের মানুষটা যখন এমন কোনো কাজ করেন যেটা আমাদেরকে আহত করে, সেটা ঘৃণায় রূপান্তরিত হয়। যারা মাকসুদুল হক যা করেছেন সেটা ঘৃণা সৃষ্টি করার জন্য যথেষ্ট, কিন্তু সানজুর মতো শত্রুর প্রতি আমরা যাতে ঘৃণা প্রদর্শন না করে মাথা শান্ত রাখি, যেন আমরা বুঝতে পারি কি করণীয় আছে, কারণ তিনি কি করতে চেয়েছেন, ওনার উদ্দেশ্য কি, আমাদের সামনে কোন দিক থেকে বিপদ আসতে পারে সেটার একটা ইশারা আছে। নতুন না, কিন্তু এটাকে আরো স্ট্রেংথেন করবে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সপ্তাহখানেক হয়ে গেল অন্যান্য অনেক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এটা একটু দেরি হলো, কিন্তু ডিসাইড করেছিলাম এটা নিয়ে কথা বলা দরকার। অনেকেই এই লেখাটা শেয়ার করে সমালোচনা করেছেন, কেউ কেউ অবশ্য দু একজন প্রশংসাও করেছেন যে উনি সাহস করে সত্য কথা বলছেন। ওনার হেডলাইন হচ্ছে, আমরা কি খিলাফা ই বাঙ্গালের জন্য প্রস্তুত। ওটা বাংলা পোর্টালে এই লেখাটা এসেছে। তার আগে একটা কথা বলে রাখা জরুরি, আমি দু তিনজনকে এই আলাপ তুলতে দেখেছি যে এই পোর্টালটার বিরুদ্ধে স্ট্রংলি বলার চেষ্টা করছেন যে এই সময়ে এই ধরনের লেখা পাবলিশ করে তারা অপরাধ করেছে। বাংলা ট্রিবিউন হচ্ছে এই পোর্টালটা। আমি একটা কথা আবার বিশ্বাস করি, বাংলা ট্রিবিউন এই লেখাটা পাবলিশ করে কোনো ভুল করেনি, অপরাধ করেনি। আপাদমস্তক একটা মিথ্যা প্রপাগ্যান্ডা, ডিসইনফরমেশন, মানে ভারতীয়রা যা করে ঠিক সেই স্ট্যান্ডার্ডের ডিসইনফরমেশন, বা আরো খারাপও। কিন্তু এটা পাবলিশ করার অধিকার বাংলা ট্রিবিউনের থাকা উচিত, এবং বাংলা ট্রিবিউনের এটা মতামত, যেহেতু এটা বাংলা ট্রিবিউনের দায়ের জায়গা না, তবে হ্যাঁ, তাদের এডিটোরিয়াল স্ট্যান্সের একটা বহিঃপ্রকাশ হতে পারে, এবং সারা পৃথিবীতে এটা হয়, কোনো সন্দেহ নেই। সো আমি এটা পাবলিশ করার অধিকারের পক্ষে আছি। এখানে যারা মাকসুদুল হক যা বলেছে, আপনারা অনেকে হয়তো পড়েনি, তাই আমি একটু বেশি অংশ পড়ার চেষ্টা করব, তাতে আমাদের বুঝতে সহজ হবে। তিনি বলছেন দুটো ঘটনা শুরুই করেছেন এরকম, যে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা। একটা হচ্ছে নাস্তিক ব্লগারদের হত্যার জন্য আনসারুল্লাহ বাংলা টিমের যারা জেলে ছিলেন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে হিজবুত তাহরিরের মানে যে 5 আগস্টের গণ অভ্যুত্থান চেষ্টার জন্য স্বেচ্ছায় দায় স্বীকার করে তারা রাজনীতির দৃশ্যপটে তাদের অনুপ্রবেশ, এটাকে খুবই গুরুত্বপূর্ণ বলছেন। 9 আগস্ট বাংলাদেশে খিলাফা রাষ্ট্র বা খিলাফত প্রতিষ্ঠার জন্য এক জনসভার আয়োজন করেছে, সেটার উল্লেখ করেছেন। ওনার ভাষা খেয়াল করি, ক্ষমতা গ্রহণের তৃতীয় সপ্তাহেও বাংলাদেশের এই না সাংবিধানিক, না বৈধ অন্তর্বর্তীকালীন সরকার নানাবিধ বিশৃঙ্খলা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখানে অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা, অদক্ষতা এসব বলতে বলতে উনি বলেছেন, মানে এইরকম রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক শূন্যতা ন্যাক্কারজনক ঘটে না 71 সালের পরেও নাকি ঘটেনি। খেয়াল করে, না সাংবিধানিক, না বৈধ, মানে এটা সাংবিধানিক না এবং বৈধও না। এটা সাংবিধানিক না ফর শিওর, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা বৈধ না। মানে মাকসুদুল হকের এই ন্যারেটিভের কারণটা বুঝি। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়, আমরা আর্গু করি ভ্যালিড ওয়েতেই, লজিকলি, সেটা হচ্ছে ভোটের ম্যান্ডেটের চাইতে রক্তের ম্যান্ডেটের শক্তি আর অনেক বেশি। মাকসুদুল হকের মতো সাম পার্সেন্টেজ অফ পিপল এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন না, এখন প্রকাশিত হয়ে গেছে চেহারা, এবং সেটা তারা প্রতিবাদ করেন। হতেই পারে, কিন্তু বাংলাদেশের 25-30% ভোট পেয়ে সরকার গঠন যদি করা যায়, এই দেশে মাকসুদ সাহেবের মতো কিছু পার্সেন্টেজ বাদ দিলে আর সব মানুষ এই সরকারের পেছনে, সুতরাং এটা বৈধ সরকার। কিন্তু 71 সালের পরও ঘটেনি, মানে মাকসুদ সাহেবদের এই জিনিসটা মনে হয় না যে 71-এর পরও যে নৈরাজ্য হয়নি, এটা এবার কেন হলো। তার মানে আওয়ামী লীগ গত কয়েক বছরে এমন অবস্থায় দেশকে নিয়ে গেছে যে পুলিশ পালিয়ে গেছে। 71-এ পাকিস্তান পুলিশের যে পোস্টগুলো, ওখান থেকে পুলিশ পালিয়ে যায়নি। হ্যাঁ, ট্রু। তার মানেটা হচ্ছে ওই সময়কার পুলিশের চাইতেও আওয়ামী পুলিশ
এই নৈরাজ্যের মূল কারণ কি? পুলিশ পালিয়ে গেছে, এদেশে পুলিশ নাই। তার মানেটা হচ্ছে এই, আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে এমন ব্রুটালি ব্যবহার করেছে তার নাগরিকদের বিরুদ্ধে, রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে, যে তাকে পালাতে হয়েছে। ৭১ যদি খারাপ হয়ে থাকে, ওই লোকের মাথায় ওই বুদ্ধি নাই টু সে, বোঝার জন্য, বা বুঝলেও তিনি সেটা গোপন করবেন, যে এটার মাধ্যমে তিনি আওয়ামী লীগকে আরো ডুবিয়েছেন। আমরা মাকসুদ সাহেবের বুদ্ধি কেন বলছি, আমার খুব ধারণা এর মধ্যে একটা ইশারা আছে। এই কলামটা ইংরেজিতে কেউ লিখেছেন, তারপর এটাকে বাংলায় ট্রান্সলেট করেছে, এটা মাকসুদুল হক করে থাকতে পারেন, অথবা কেউ করে দিয়েছে, মাকসুদুল হক সাহস করে এসে এটা তার নামে পাবলিশ করতে গেছেন। সাহস করার পেছনে কারণ থাকতেই পারে। লোকে আপরাচি করেছিলেন কয়েকদিন আগে এই ডিসইনফরমেশনের জন্য, আমরা আসবো সেই জায়গায়। এবং আমি কেন মনে করছি এটা ইংরেজিতে লিখে দেয়া এবং ট্রান্সলেট করে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার তৈরি হয়েছে সেটা নাকি চরম মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে দারুণ প্রীতি দেখাচ্ছে, কৃতিত্ব জামায়াত ইসলামী তাদের। বলা হচ্ছে যে এখানে তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে এবং জামায়াতকে নাকি ক্রেডিট দেওয়া হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে। তো কি হয়েছে? সোশ্যাল মিডিয়া এই কথা লিখছে, সোশ্যাল মিডিয়াতে অনেকজন নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করছে, তাতে কিছু আসলো গেল? তাতে কিছু আসলো গেল না। কেউ কেউ এটাকে সন্ত্রাসীদের, জঙ্গিবাদের দখলে চলে গেল লিখছে। এটাকে সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে, এটার জন্য জামায়াত এবং শিবিরকে তারা ক্রেডিট দিচ্ছে। একটা জায়গায় উনি বলছেন, এসব মন গড়া বিশ্লেষণে বিশ্বাস রাখার মতো বিশাল জনগোষ্ঠী বিশেষ করে ফেসবুকে বিরাজমান বই কি? সত্যিটা হলো দেশের ১৮০ মিলিয়ন জনগণের মধ্যে মোটামুটি ১ মিলিয়ন যদি এই আষাঢ়ে বিপ্লবে, আষাঢ়ে বিপ্লব বলছেন, আমরা বুঝতে পারছি আষাঢ়ে গল্প, তার সাথে মিলিয়ে আষাঢ়ে বিপ্লব। আষাঢ় মাসে হয়েছে মোটা দাগে, আষাঢ়ে বিপ্লব বলে আসলে আষাঢ়ে গল্পের মতো এটাকে মিথ্যা একটা বিপ্লব বলে ট্যাগ করতে চাইছেন। মানে বিদ্রুপ আমরা খেয়াল করব একটা মানুষের ঢঙের মধ্যে। তাহলে বাকি ১৭৯ মিলিয়নই কিন্তু তাতে যোগ দেয়নি। আচ্ছা, এরপর জামাতকে নিয়ে বেশ বারবার বলছে নেট দুনিয়া শোরগোল হচ্ছে, এবং এখন বলা হচ্ছে যে অনলাইনে চটকদার অতিরঞ্জিত লেখিতে সিদ্ধহস্ত ডানপন্থীদের এজেন্ট অনেক উস্কানিদাতা ডক্টর ইউনূসের কাছে দাবি করছে তিনি যেন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং বর্তমান সংবিধানকে আস্থা করে নিক্ষেপ করে বিপ্লবোত্তর কোট আনকোট আদর্শের সঙ্গে মানানসই নতুন সংবিধান রচনা করেন। অনলাইনে মগজ ধোলাই করা এসব ভিডিও মূলত গুপ্ত সংগঠন হিজবুত তাহরিরের এজেন্ডাকে জায়েজ করতে এবং নির্বোধদের ঘটিবুঝ দিয়ে ভুলিয়ে রাখতে ছড়ানো হচ্ছে। আর এই জিনিস খেয়াল করি যে উনি যে দুটো দাবি করেছেন, নতুন সংবিধান লেখা উচিত কি অনুচিত না, উচিত না, সেটা নিয়ে আমার নিজস্ব টেক আছে, আমি আজকে সেটা বলতে যাচ্ছি না। উনি এটাকে লজিকলি কমব্যাট করেননি, উনি রাদার বলছেন এগুলো নাকি হিজবুত তাহরিরের এজেন্ডা। ইনফ্যাক্ট আস্তে আস্তে উনি হিজবুত তাহরির দিকে দিয়ে যাচ্ছেন, এবং এটা দিয়ে আমরা বুঝতে পারবো এই লেখার উদ্দেশ্য কি। নির্বাচনী কূটকৌশল টৌশলের কথা বলা হচ্ছে, জামাত আবার এখানে জামাত এসছে, জামাত ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, কিন্তু এর মধ্যে সবাইকে নিচ্ছে না, সুফি বা বামপন্থী দলগুলোতেও অন্তর্ভুক্ত করছে না। এবার যে জায়গাটা আসলে তার মূল দাবি, ২০২৪-এর অবিসংবাদিত বীর কি তবে হিজবুত তাহরির? একটু পড়ি। হিজবুত তাহরিরের গোপন কর্মপদ্ধতির কারণে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এমন সব ঘটনা তাদের পক্ষেই ঘটানো সম্ভব। কয়েক দশক ধরে তারা আমাদের সমাজের বুদ্ধিমান, শিক্ষিত এবং অভিজাত শ্রেণীর শিক্ষক, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বেসামরিক আমলাতন্ত্রের সদস্যদের খিলাফতের ধারণা দিতে সক্ষম হয়েছে। তারপর যেটা বলছে যে শেখ হাসিনার যে নিপীড়নমূলক শাসনের অবসান করে আন্দোলন বেগর করতে যেসব জায়গায় হামলা হয়েছে, মাকসুদ দাবি করছেন সেখানে ক্ষিপ্রতার সঙ্গে নিখুঁতভাবে চোরাগোপ্তা হামলা হয়েছে, দক্ষতার সঙ্গে হুজুগে জনগণকে তার পক্ষে ব্যবহার করা হয়েছে। তার থেকে সন্দেহাতীতভাবে বোঝা যায় যে এটা হিজবুত তাহরিরের মতো দক্ষ, পরিশীলিত, সুসংগঠিত এবং দারুণ মেধাবী শহুরে গেরিলাদের দ্বারাই কেবল সম্ভব ছিল। এরপর উনি বলতে চাইছেন যে শিবির এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বড়জোর পদাতিক সৈনিক ছিল, নেপথ্যে সত্যিকারের জেনারেল এবং রাজনৈতিক তাত্ত্বের ছিল আসলে হিজবুত তাহরির। আসবো ওই জায়গায়, কিন্তু উনি বলছেন এরপর সামনে কি কি ঘটতে পারে। ঘটনা ১, মার্কিন যুক্তরাষ্ট্রের অনাপত্তি এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সংবিধান ও নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করে জরুরি অবস্থা ঘোষণা করবেন। ঘটনা ২, অরাজকতা ও সহিংসতা অনিবার্যভাবে বাড়তে থাকবে, যার পরিণতিতে সামরিক আইন ঘোষণা করা হবে। ইসলামী শক্তিগুলোকে তাদের পছন্দ অনুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন ও গৃহীত না হওয়া পর্যন্ত আরও বেশি সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। মানে অরাজকতা, সহিংসতা বাড়তেই থাকবে, উনি কিভাবে জানেন?
আমরা বুঝি বাংলাদেশে এইরকম প্ল্যান আছে এবং নানান ঘটনা ঘটছে, ঘটানো হচ্ছে, যেন মাকসুদুল হক ইনফর্মড। ঘটনা 3 বলা হচ্ছে শরিয়া আইন অনুসারে দেশ পরিচালনার জন্য বাংলাদেশ নাকি একটা নতুন সংবিধান নিয়ে খিলাফত রাষ্ট্র হয়ে যাবে, এখানে উভয়ের জন্য কঠোর পোশাক আচরণবিধি হবে ইত্যাদি ইত্যাদি। ঘটনা 4, ডক্টর ইউনূসকে আমির বা খলিফা ঘোষণা করা হবে যা তার আন্তর্জাতিক অবস্থানের কারণে মার্কিন বা ইউরোপীয়দের কাছে গ্রহণযোগ্যতা পাবে। মানে আষাঢ়ে বিপ্লব বলছেন, আষাঢ়ে গল্প যে ডক্টর ইউনূসকে আমির বা খলিফা ঘোষণা করা হবে, এবং যেহেতু ওনাকে সবাই পছন্দ করে তাই একটা ইসলামিক রিপাবলিক, ইসলামিক স্টেট হওয়ার পর ডক্টর ইউনূসের কারণে আমেরিকা এবং ইউরোপ এটাকে গ্রহণ করে ফেলবে। এখানে সুরা মজলিস গঠন করা হবে, গণতন্ত্রকে উচ্ছেদ করা হবে ইত্যাদি ইত্যাদি। ঘটনা 5, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করে খিলাফা ই বাঙ্গাল বা খেলাফায় বাংলা করা হবে, জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা সব পাল্টায় টাল্টায় নাকি ইসলামপন্থী টাইপের এটা সব করবে ইত্যাদি ইত্যাদি। লাস্ট বাক্য একটু আবার স্যাটায়ার, তবে জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয় টিকে যাবে। আসছি তার উদ্দেশ্য নিয়ে, তবে ওই যে বলছিলাম এটা একটা বিদেশি ইংরেজি লেখা হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কারণ উনি বলছেন একটা জায়গায় সত্যিটা হলো দেশের 180 মিলিয়ন জনগণের মধ্যে, মানে 180 মিলিয়ন জনগণ আপনি কেন বলছেন? বাংলাদেশের একজন বাংলাদেশি যখন কলাম লেখেন, আমরা কোটি লিখি, এমনকি আমরা বাংলাদেশ ভারতের লোকজন ইংরেজিতে কোটি বলে কিছু না থাকলেও ইংরেজিতে লেখার সময় রীতিমতো আমাদের লোকাল অডিয়েন্সের জন্য যদি ইংরেজি পত্রিকায় লিখি, ক্রোড লিখি, লাখ নেই ইংরেজিতে কিন্তু আমরা লাখ লিখি, উনি মিলিয়ন লিখছেন। তাতে আমার খুব মনে হয় যে কোনো একেবারে ওয়েস্টার্ন ইংরেজি ভাষা নেটিভ ইংরেজি কারো সেরকম একজন এই কলামটা লিখেছেন, লিখে দিয়েছেন। আচ্ছা যাই হোক, যেটা যে কারণেই হয়ে থাক না কেন, আমরা খেয়াল করছি এবং আমাদের জন্য অ্যালার্মিং জায়গা যেটা, প্রথম থেকেই বাংলাদেশের এই আপরাইজিংকে যারা সমর্থন করেননি, এটাকে স্টিগমাটাইজ করা, এটা সবসময় সবচেয়ে ভালো অপশন হচ্ছে এটা। কোনো কিছুকে আপনি যদি ব্র্যান্ডিং করতে পারেন, কোনো একটা খারাপ কিছু বলতে পারেন, তখন তাকে নিয়ে আপনার কাজ করা সোজা। ভারতের একদম ডে 1 থেকে মূল যে ন্যারেটিভ ছিল সেটা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জঙ্গিরা, ইসলামিস্টরা, এবং তারা হিন্দুদের উপরে কথিত আক্রমণ, কমিউনাল আক্রমণ, যেটা একেবারেই মিথ্যা কথা, মুজিবের মূর্তি ভাঙা, যেটাকে তারা তুলনা করছে তালেবানদের মূর্তি ভাঙার সাথে, এইভাবে করে তারা বাংলাদেশের এই আপরাইজিংকে স্টিগমাটাইজ করতে চেষ্টা করেছে। এবং বাংলাদেশে যদি জঙ্গিদের একটা অভ্যুত্থান হয়েছে বলা যায়, জঙ্গিরা ক্ষমতা দখল করেছে বলা যায়, তাহলে সেটা তাদের পরবর্তী স্টেপ নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ওয়েস্টে তাদের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে, বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতে, বাংলাদেশের সমর্থন থেকে তাদের সরিয়ে নিতে খুব ভালোভাবে কাজ করে, সেটাই তারা করার চেষ্টা করেছে। এখন বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশিরা এই কাজ শুরু করেছেন। রোকেয়া প্রাচীর কথা মনে আছে, আমি একাধিক ভিডিও করে দেখিয়েছি যেখানে তিনি এমন সব ভাষা ব্যবহার করেছেন, এমন সব বক্তব্য ব্যবহার করেছেন যেখানে বোঝা যায় যে বাংলাদেশে নৈরাজ্য ছাড়া কিছু নেই। এখন যারা মাকসুদুল হক এটা করলেন, একইভাবে করলেন। এবং মজার ব্যাপার, আমি জানি না উনি দেশের ভেতরে আছেন কিনা, যদি দেশে থাকেন তাহলে অন্তত এটুকু ওনার সান্ত্বনা হওয়া উচিত যে দেশ যে স্বাধীন হয়েছে, দেশ যে শেখ হাসিনার বর্বর অসভ্য একটা সাম্রাজ্য না, তারপর উনি যে লিখতে পারছেন, উনি যে সাহস করতে পারছেন, এবং বাংলাদেশে একটা পোর্টাল বুঝতে পেরেছে এটা প্রকাশ করা যায়। এই বাংলা ট্রিবিউনই বা অন্য যে কোনো পোর্টাল পত্রিকা কি করা যাবে যাবে না, শেখ হাসিনার কালে তারা জানতো, তারা এই সাহসটা করেছে। এগুলো প্রত্যেকটাই তার সকল যাকে সমালোচনা করছেন খিলাফাই বাঙ্গাল যেটা হতে যাচ্ছে, সেটা সরকারকে, সেটার বর্তমান অবস্থাকে দারুণ স্বীকৃতি দেয়। তার এই মত প্রকাশের স্বাধীনতা আছে। একটা পোর্টালও বাংলাদেশে এই সাহস এখন করে, এই রকম একটা লেখা পাবলিশ করেছে তারা। যাই হোক, আমাদের মূল যে বিষয়টা নিয়ে আমাদের আলাপ জারি রাখতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই বাংলাদেশের এই যে মুভমেন্টটা হয়েছে, এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট ছিল, আনপ্ল্যান্ড মুভমেন্ট ছিল। এটার মধ্যে কিছু সমন্বয়, কিছু কর্মসূচি দেওয়া ছিল, কিন্তু এটা কোনোভাবেই পরিকল্পিত না। হিজবুত তাহরির দূরে থাকুক, এটা ছাত্রদের যারা সামনে ছিল তারাও সরকার পতনের কোনো পরিকল্পিত আন্দোলন করেনি। এটা নিয়ে কথা বলেছি। ইনফ্যাক্ট এই ক্রেডিট ক্লেম করা থেকে শুরু করেই সংকটগুলো আসলে শুরু হয়েছে। ফলে ক্রেডিট কেউ নিতে চান, কেউ আবার আরেক গ্রুপকে তার স্বার্থের জন্য ক্রেডিট দিতে চান। এটাকে রাদার আমাদের ফাইটের জায়গাটা হচ্ছে এটা একটা বিভিন্ন কারণে
আমি বলেছি আমাদের সময়ের প্রয়োজনে গল্পটা বলে, মুক্তিযুদ্ধে যেমন এক একজন এক এক কারণে যুদ্ধ করতে গেছে, ঠিক সেই রকম নানা কারণে মানুষ শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সামিল হয়েছে। সামনে ছাত্ররা সমন্বয়কের দায়িত্বে ছিলেন, পেছনে শিবিরের কথা বারবার বলা হচ্ছে, হিজবুত তাহরিরের কথা বলা হচ্ছে, থাকতে পারে প্রত্যেকেই শেখ হাসিনাকে তার তার মতো করে পতন চেয়েছেন, তার তার কারণে পতন চেয়েছেন। সবার কারণ একই না, তার তার কারণে পতন চেয়েছেন, সবাই একত্র হয়েছেন। সুতরাং এটা একটা পপুলার আপরাইজিং, এটা কারো পরিকল্পনা, কৃতিত্ব, একক কৃতিত্ব বা পরিকল্পনার ফল। এই ন্যারেটিভ থেকে আমাদের সরে আসা দরকার। এই ন্যারেটিভটা যখন আমরা ভাঙতে শুরু করেছি তখন থেকে এটা হয়েছে। কিন্তু আমরা এই সতর্কতাটা রাখবো বাংলাদেশের ভেতর থেকেও যখন এই আলাপ শুরু হয়েছে, এবং এখানে যিনি বারবার জাতীয় সঙ্গীতের কথা বলছেন, দেশের নাম পাল্টানো হবে, এই আলাপগুলো তো এই মাঠে ছাড়া হয়েছে। সুতরাং আমাদের এই সতর্কতাটা জায়গাটা নিশ্চিত করতে হবে যাতে এই ন্যারেটিভ, যেটা ভারত মূলত এস্টাবলিশ করতে চায়, এবং বাংলাদেশের আওয়ামী লীগেও যারা আছে, আওয়ামী লীগের সামনে এই ব্যাপারটাকেই সামনে রেখে নানান কিছু সাজানোর চেষ্টা করবে। আমরা খেয়াল করেছি বাংলাদেশে শুধুমাত্র ইসলামিক জঙ্গিবাদ না, একটা বিশেষ ফর্মের ইসলাম, যারা মাজার ভেঙে ফেলতে চায় তারাই সবকিছু দখল করে ফেলেছে। যারা কটূক্তি করার জন্য একজন হিন্দুকে পিটিয়ে মেরে ফেলছে রসুলকে কটূক্তির জন্য, এরকম নানান ঘটনা ঘটার নোর চেষ্টা হচ্ছে, শুধু ঘটার নোরও চেষ্টা হচ্ছে। সো আমাদের এই জায়গাগুলোতে খুব সিরিয়াসলি কাজ করতে হবে, এবং সরকারের দিক থেকে আমরা সমর্থন করি না টাইপ কথা না, সরকারকে এগুলোর বিরুদ্ধে স্ট্রংলি ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ এই ন্যারেটিভগুলো কম বেশি ট্র্যাকশন পাবে, এবং যারা বসেই আছে ভারত, তারা এটা ক্রমাগত পশ্চিমে সেল করতে থাকবে। এটা আমাদের জন্য বিপদ তৈরি করার সমূহ সম্ভাবনা আছে। আমাদের খুবই সতর্ক হতে হবে।